দেখুন, পশ্চিমবঙ্গে সরকার বদলেছে, শাসকের ঝান্ডার রং বদলেছে, নবান্ন নীল সাদা থেকে গেরুয়া হয়েছে না, কিন্তু তোলাবাজি বন্ধ হয়নি। আর বন্ধ যে হয়নি এটা শুধু মানুষের অভিজ্ঞতা বলছে বা বিরোধীদের অভিযোগ বলছে তা নয়, এটা প্রকাশ্যে বলছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি থেকে মন্ত্রিসভার দুজন গুরুত্বপূর্ণ সদস্য। অর্থাৎ পার্টির লোকেরাই যে ডাবল ইঞ্জিন সরকারটা তৈরি হওয়ার 3 মাসের মধ্যে চুটিয়ে তোলাবাজি করছে, এটা দলের বর্তমান রাজ্য সভাপতি থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দুজনেই মানছেন এবং প্রকাশ্যে বলছেন। দেখুন, সত্যি স্বীকারের সৎ সাহস অভিনন্দনযোগ্য, কিন্তু আমার প্রথম প্রশ্নটা তো ডেডলাইন নিয়ে। দিলীপ ঘোষ বলছেন 6 মাস যেতে দিন, পার্টি সব হিসেব করবে। কথা হলো 6 মাস যেতে দেবো কেন? প্রথম 6 মাস কি তাহলে তোলাবাজিতে ছাড়? আবার শ্রমিক ভট্টাচার্য বলছেন আরও 15 দিন দেখবো আমরা। কেন আরও 15 দিন? কেন এখনই ব্যবস্থা নয়? একটা জিনিস সেটা পরিষ্কার বলে দিই, আমাদের দল সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা আছে যে বিজেপি একটা অন্য ধরনের দল, এ পার্টি উইথ ডিফারেন্স। আমরাও তো এই ক্লেমটা করি, সব জায়গায় করি, এ পার্টি উইথ ডিফারেন্স। তৃণমূল কংগ্রেসের যদি আমলে কোনো কিছু ঘটে তো বলতে হয়তো তৃণমূলের কালচার, ওটা তৃণমূল এটা করে। কংগ্রেস আমলে একই জিনিস, সিপিএমের আমলে ওদের দল থেকে নিয়ন্ত্রিত করাপশান, এসব কথা মানুষ বলতো। কিন্তু আমাদের সম্পর্কে তো প্রত্যেকেরই ধারণা যে এই দলটা ব্যতিক্রমী দল। তো কোনো একটা অভিযোগ যেগুলো নিয়ে একটা শোকজ লেটার তুমি দেখালে, আমি তোমাকে বলে দিই, এটা আমাদের একটা ডিএসসি বা ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে, তো তার চেয়ারম্যান হচ্ছে প্রতাপ ব্যানার্জি। সিস্টেমটা হচ্ছে পার্টির মধ্যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ যদি আসে, সেই অভিযোগটা জেলা সভাপতির কাছে দিতে হবে, জেলা সভাপতি সেটাকে ফরওয়ার্ড করবে রাজ্য সভাপতির কাছে, রাজ্য সভাপতি সেটা ডিএসসির কাছে পাঠাবে যে তোমরা দেখো তদন্ত করে এর সারবত্তা কী আছে। তো ওর কাছে অভিযোগ যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক কাজ হচ্ছে পার্টি থেকে তাকে শোকজ করা, এবং শোকজের সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত এটা তদন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত তুমি পার্টির কোনো কাজ করতে পারবে না, তোমাকে পার্টির কাছ থেকে সাসপেন্ড করা হলো। আমি দুটো কথা বলবো স্বপনদা। আমার মূল প্রশ্ন, এইটা তদন্ত করা তো পার্টির কাজ নয়। তোলাবাজি একটা ক্রাইম, এবং সেই ক্রাইম যদি হয় তার তদন্তের দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশে অভিযোগ হয়েছে কিনা, পুলিশ তদন্ত শুরু হয়েছে কিনা, যা মানুষ তো এইটা জানতে চায়। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট, আপনি বলবেন পার্টি উইথ দ্য ডিফারেন্স অন্য দল, কিন্তু আমাদের রাজ্যের যারা শাসক দল ছিল তাদেরও একটা শৃঙ্খলা রক্ষা কমিটি ছিল, এবং একটা সময় সেই শৃঙ্খলা রক্ষা কমিটি যারা দুর্নীতির অভিযোগের তদন্ত করত তার মাথায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সুতরাং শৃঙ্খলা রক্ষা কমিটি কি হয় সেটা রাজ্যের মানুষের একটা বাস্তব অভিজ্ঞতা আছে। এইবার আপনাকে বলতে হবে যে, আমি আবার বলছি যে আপনি দেখুন, পার্টি একটা যদি ন্যূনতম প্রমাণ ছাড়া একজন নেতাকে তো হঠাৎ করে সাময়িকভাবে বরখাস্ত করবে না, নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রমাণ আছে। আমার প্রশ্নটা আবার খুব পরিষ্কার, পুলিশে কি আপনারা জানিয়েছেন? পুলিশ তদন্ত করছে, তার কারণ ক্রিমিনাল অফেন্স হলে তো পুলিশ ইনভেস্টিগেট করবে। একেবারে আমি যেটা বলতে চাইছি, আজ পর্যন্ত যারাই অভিযোগ করেছে, যতগুলো অভিযোগ এসছে, তুমি যদি আজকের এই 3 মাস এখনো পুরো কমপ্লিট হয়নি, এই 3 মাসের আমি 3 মাসই ধরছি, 3 মাসের মধ্যে সারা পশ্চিমবাংলা জুড়ে 10টা কমপ্লেনের নাম বলো যে বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এসছে, এক্সটর্শন বলো, তোলাবাজি হোক, হুমকি হোক, কোনো ধরনের এসছে। দাদা 10 আসেনি, হ্যাঁ 10 থেকেও বহু বেশি এসছে, এই প্রতিবেদনেই দেখাবো। আপনি নাম্বার চ্যালেঞ্জ করবেন না, আমি বলছি ছবি সমেত এসছে। ব্যবসায়ীদের বেহালা, কলকাতার মধ্যে বেহালার ব্যবসায়ী অভিযোগ করেছেন বিজেপি নেতা লক্ষ লক্ষ টাকা তোলা চেয়েছে। আমি 10 বলবেন না, ওতে শূন্য বসিয়ে দিন। প্রসঙ্গটা ছিল ভয় আউট, ভরসা ইন। আমি দেখলাম একটা বসন্তের ডালা এলো, মানে চারিদিকে সুন্দর সুন্দর পাতা উঠলো, ঝরা পাতা চলে গেছে, সুন্দর পাতা আসছে, নাতিশীতোষ্ণ পরিবেশ, সেখানে একটা গভর্নেন্স মডেল আসছে, সেই গভর্নেন্স মডেলে হুঙ্কারের রাজনীতি হচ্ছে, যে হুঙ্কারের রাজনীতি একদম আমরা বিধানসভায় দেখতে পাচ্ছি। এই কাগজটা দেখেছেন, এই কাগজটার মধ্যে কিন্তু আমার পরিষ্কার দেখা যাচ্ছে মেয়রের সাইন আছে, মেয়রের। ওই বিল্ডিং ভেঙে পড়েছে, মেয়রও এর সঙ্গে যুক্ত আছে। আরে 90টা সম্পত্তি আপনি করে রেখেছেন, এই 90টা সম্পত্তির কোনো আইনি দলিল বলিল নেই, কি করছেন কি? সব সাজা হবে। হুঙ্কারের রাজনীতি দেখতে দেখতে দেখলাম হঠাৎ সৌমিকবাবু বলছেন না আমরা পাল্টাতে পারিনি। হাতিকা খানে কা দাঁত আলাগ, দিখানে কা দাঁত আলাগ। কেউ বুদ্ধ সেজে আছে,
কেউ রুদ্র রূপ নিয়ে নিচ্ছে। সেইখানে দেখা যাচ্ছে দিলীপ বাবু না না একদিনে সব সম্ভব না, আমি যতই দামি গাড়ি চড়ি, যতই দামি 2 চাকা চড়ি, আমি পাচ্ছি না হাফ প্যান্ট পরে যতই আমি এগিয়ে যাই না কেন, পাচ্ছি না। আবার তো সব বুঝলাম, কিন্তু এই কথাগুলো তৎকালীন মেয়রের বিরুদ্ধে তোমরা বলতে যদি তিনি কালীঘাটে আবার ফোঁটা নিতে যেতেন। না, আমি তো বলছি না। আজকে দূরত্ব তৈরি হয়েছে বলে তোমরা গলা খুলে বলছো। একজনের ক্ষেত্রেও বলো যে তৃণমূল তার আগে বলেছে, নিজের দলের নেতারা বসে আছি, কোথাও আমাদের দেখা যাচ্ছে না, সব জায়গায় বিজেপি বিজেপি বিজেপি। আমরা তো হেরে গেছি বলছে এরা, আমাদের অভিযোগ আছে, কিন্তু এরা তো বলছে হেরে গেছে। এরা তো একটা ইন্ট্রিগাল হিউম্যানিজমের দল, এরা বলছে লার্জেস্ট পার্টি অফ দ্য ওয়ার্ল্ড, এবং সেখানে দেখবে ওদের বিজেপি অর্গানাইজেশনে অ্যাবাউট দ্য পার্টিতে যদি যাও, তাহলে দীনদয়াল উপাধ্যায়ের একটা কথা লেখা আছে, সেটা বলছে অর্থায়াম। অর্থায়াম মানে ইকোনমিক ডেমোক্রেসি করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন অফ ইকোনমি করতে হবে, স্বদেশী ইকোনমি করতে হবে। এমন স্বদেশী ইকোনমি করছে যে ওই সেই তোমার বাদুড়িয়া থেকে শুরু করে বেহালা, মধ্যিখানে পূর্ব বর্ধমান ঘুরে গেছে। আবার জিতেন দা বলছে ওরা যা করেছে আমরা তো তার বদলে ডাকাতি করছি। আমরা তো বাদুড়িয়া থেকে ধুবুলিয়া কিচ্ছু ছাড়োনি। আমি তো বলছি আমরা তো সেই জন্য এই জন্য বলো না কালচার, তৃণমূল কালচার, বিজেপির কালচারটা তুলে ধরার চেষ্টা করছি। বিজেপির কালচারটা আমি বলছি, আমি শেষ করে দেবো, আমি সে তুমি বলবে। একটা সেকেন্ড, তুমি এমন ভাবে মানে বিতরণ করছো, তা আমি তোমাকে বলে দিই একটা, তোমরা একবারে ধোয়া তুলসী পাতা, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আরে ভাই এক সেকেন্ড আমাকে বলতে দাও। তোমরা কি 412 জনকে 15 বছরের মধ্যে শোকজ করেছো দুর্নীতির জন্য? 412 জনকে 10 জনকে করেছো? এক সেকেন্ড আমাকে বলতে দাও। দ্বিতীয় জিনিসটা হচ্ছে দুর্নীতি দমন শাখা পুলিশের মধ্যে 3 জন আইপিএস অফিসারকে সেখানে রাখা হয়েছে মুরলীধর শর্মার নেতৃত্বে। কিন্তু আপনি একদিকে 412 জনকে শোকজ করবেন, 412 জনকে, হ্যাঁ, কিন্তু আমি বলছি, কিন্তু আমি বলছি যে পুলিশ কতজনকে গ্রেফতার করেছে? পুলিশের কাছে যতক্ষণ পর্যন্ত না কমপ্লেন যায়, দুটো জিনিস, কমপ্লেন তো আপনাদেরও করা উচিত। যদি আমি যেটুকু কগনিজেবল অফেন্স হয় তো কমপ্লেন তো বিজেপি পার্টি অফিস থেকে করা উচিত। স্যার এখানে বসে আছেন, অফেন্স 2 ধরনের, কগনিজেবল, নন কগনিজেবল। সেখানে পুলিশ গুরুত্ব তাকে নোটিশ প্রথম দিতে হবে, নোটিশ না দিয়ে কাউকে গ্রেফতার করতে পারবে না, নোটিশ দিয়ে তাকে ডাকতে হবে। এই অনুষ্ঠানেই যা আমি এক্ষুনি ক্লাইম্যাক্সটা নষ্ট করতে চাই না, আমি বলছি ঠিক ক্ষমতায় আসার পর কজন তৃণমূল কাউন্সিলরকে বিনা নোটিশে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেই হিসেবটা দেব, দেখবেন কতজন নোটিশ পেয়েছিল। আচ্ছা, কিন্তু মেক নো মিস্টেক, আমি মনে করি যে কাউন্সিলর তোলাবাজ হলে গ্রেফতার করা উচিত, আপনারা ঠিক কাজ করেছেন, কিন্তু এই একই কি করে এক যাত্রায় পৃথক কলা কি করে? এবার আমার বলার সময় তো পুরোটা আবার উনি বলে দিলেন, দেখতে পেলাম। স্বাভাবিক, বিজেপি শাসকে আছে, ওকে বলতে ডিফেন্ড করতে হবে। আমার বক্তব্য যে সব্যসাচী দত্ত তোলাবাজি করেছে বলে অভিযোগ আছে, সব্যসাচী দত্তকে ইডি সিবিআই বা যারা আছেন তারা গ্রেফতার করে বসে রয়েছে, তাহলে তোলাবাজির অভিযোগ তো এনসিপিআই এর নেতাদের নামেও আছে। যে এনসিপিআই এর নেতাদের নামে যারা এককালীন তৃণমূল ছিল তাদের বিজেপি নেতারা দিনের পর দিন করছে, সেই বিজেপি নেতারা তাহলে এনসিপিআই এর নামে কেন কোনো অভিযোগ করছে না আমি জানি না। দাদা প্লিজ এতক্ষণ তো বললেন, প্লিজ দাদা, আমার বক্তব্য সেখানে এই যে বীরভূমে টুলু মণ্ডলের নাম করে এত কিছু আসছে, তো সেখানেও তো অনেক এনসিপিআই নেতারা আছেন, তারাও জানেন কিনা আমি জানি না। ও যোগ্যতা লাগে দাদা আরবানাতে থাকার জন্য, আমি জানতাম। সেই আরবানাতেই তো টুলু মণ্ডলের একটা ফ্ল্যাট আছে, তা প্রতিবেশী জানতে পারেন না যে আরবানায় যোগ্যতা, কোন যোগ্যতায় টুলু মণ্ডল ফ্ল্যাট কিনে নিয়েছে, একটু জানিয়ে দিন না, আমি তো জানি না। কিন্তু আমি বলছি প্রদীপ, তো এই এনসিপিআই নেতারা যখন তৃণমূলে ছিল তখন তাদের যোগ্যতা নিয়ে তৃণমূলের কোনো ধারণা ছিল না। ধারণা ছিল বা ছিল না আমি তো বললাম ওই জন্য আমাদেরকে কোনো সন্দেহ নেই যে তোলাবাজি বঙ্গ সংস্কৃতির অঙ্গ হিসেবে রয়ে গেছে, কিন্তু এই সংস্কৃতি কি শেষ পর্যন্ত বদলাবে? সমীরাজ কি মনে করেন? দেখো, আমাদের সাধারণ মানুষদের না কতগুলো ভুল আছে, তোমারও আছে। কেন বলো তো? ইলেকশনের আগে নেতা নেত্রীরা যা বলেন আমরা সবটা বিশ্বাস করি, এটা একটা প্রচণ্ড দোষ। তুমি খেয়াল করে দেখবে, ইলেকশনের আগে আমরা সবাই ভেবেছিলাম সত্যি এগুলো বন্ধ হয়ে যাবে, এখন নিজেরাই বলছেন এগুলো চলছে। তো আর তারপরে তো আরও অদ্ভুতভাবে যেমন কুণালবাবু বললেন যে আগে নাকি 2-1টা তোলাবাজি হয়েছিল, তাদের এগেনস্টে অ্যাকশন আছে। আমার কথা হলো, আমি বলছি আমি পশ্চিমবঙ্গ সরকারের উপর আমি আশাবাদী, কারণ একটা নতুন সরকার, সবে 2-3 মাসও হয়নি এখনও কমপ্লিট। আমি আশাবাদী যে আমরা দেখবো 1-2 বছর দেখবো যে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, কারণ উনি কতগুলো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে
শিল্পায়ন করার চেষ্টা করছেন, শ্রমিক নিজে চেষ্টা করছে, অন্তত মুখে বলছে এই তোলাবাজি, আগে যেটা স্বীকারও করতো না। সুতরাং এটাই তো সব থেকে বড় আমি চ্যালেঞ্জ। আসছি। কারণ আমি বলছি যে তোলাবাজি থাকলে শিল্প আসবে না, বড় শিল্প তো আসবেই না। তৃণমূল আমলে ধরো 2012 সালের অক্টোবরে এক গুচ্ছ অভিযোগ তুলে, তোমার মনে থাকবে, হলদিয়া থেকে ওই পণ্য খালাস করতো ওরা, এবিজি, ওরা ছেড়ে গেল। কল্যাণী শিল্পাঞ্চলের একটা ইন্ডাস্ট্রি, জামুরিয়ার একটা ইন্ডাস্ট্রি, অন্ডালের একটা ইন্ডাস্ট্রি বারবার তোলাবাজির অভিযোগে হয় ইউনিট বন্ধ করে দিয়েছে, নয় রাজ্য ছেড়ে চলে গেছে। কি হয়েছে, ক্ষমতা তো পেয়ে গেছি। দেখো, যদি ওরা ওই ভুলগুলো না করতো তাহলে বিজেপি আসতো না। এখন বিজেপি কতদিন ধরে এই ভুলটা শোধরাতে পারবে নাকি আদৌ এটা কন্টিনিউ করবে আমরা জানি না। আমার কথা হলো যে এই প্রশাসনের কাছে আমার আবেদন যে আপনাদেরকে তোলাবাজ ধরতে হবে না, আপনারা খালি পুলিশদের আগে অ্যারেস্ট করুন। যারা যারা ডিসঅনেস্ট পুলিশ তাদেরকে অ্যারেস্ট করুন। তুমি বিশ্বাস করো যে এই ধরো টুলু মণ্ডলের বাড়িতে টাকা ছিল, পুলিশ জানতো না? এটাকে আমাদের বিশ্বাস করতে হবে? আমি বলছি আমাদের অঞ্চলে পাটুলিতে এমন একজন ওয়ান্টেড ক্রিমিনাল তৃণমূল আমলে, সে থানার সামনে বসে চা খেত, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। তো এই যে একটা ব্যবস্থা চালু হয়েছে, যে কারণ পুলিশের একটা অংশ, আমি সবাইকে বলছি না নিশ্চয়ই, এই যে তারা যে এই সিন্ডিকেটের পার্টনার, তারা অ্যাকচুয়ালি সিন্ডিকেটের পার্টনার, তারা প্রয়োজনে তারা তুমি যদি অন্য পার্টির হও তোমাকে তুলে নিয়ে আসবে, প্রয়োজনে তারা প্রমোটারের লোককে তুলে নিয়ে আসবে, প্রয়োজনে তারা কোনো ছোট ইন্ডাস্ট্রির লোককে অ্যারেস্ট করে দেবে। কিন্তু আর তা কেন? পার্টির নেতাদের মাধ্যমে যে টাকাটা আসবে সেখানে তাদের শেয়ার আছে। সুতরাং আমি মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আমার অনুরোধ যে আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা খালি পুলিশকে শাস্তা করুন। পুলিশকে সঠিক করলে সবাই, কেন এতদিন অ্যারেস্ট হয়নি? ধরো 400 মতো কমপ্লেন হয়েছে। হ্যাঁ, স্বপন বলছে যে এ তো গিয়ে আরে ভাই, যে তোলাবাজিরা তোলাবাজি করে তাদের এগেনস্টে থানায় বলতে গেলে যাওয়াটাও বিপদ। গুন্ডাগিরি, সিন্ডিকেট রাজ, কাটমানি রুখতে কড়া নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে বিধানসভায় পাশ হওয়া গুন্ডা দমন বিলের বিরোধিতায় 2টি জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, যেহেতু রাষ্ট্রপতি এখনো স্বাক্ষর করেননি, তাই এই বিল এখনো আইনে পরিণত হয়নি, সেই কারণেই মামলা খারিজ করা হলো। প্রধান বিচারপতি আরও বলেন, ভবিষ্যতে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন তাহলে মামলাকারী আবার আদালতের দ্বারস্থ হতে পারেন। এরই মধ্যে আরজিকর কাণ্ডে ফের কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই এর তদন্ত। মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? আপনাদের রিপোর্টেই দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি ও অসঙ্গতি ছিল। এভাবেই সিবিআই এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কোর্টে আজকে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই, আরজিকর। কবে মানুষ বিচার পাবে? মানুষও তো সেই কথাটাই বলছে, কবে আমরা বিচার পাবো। সিবিআই কাছে জানতে চাইছে আপনারা কি বিচার দেবেন, নাকি দিল্লির নির্দেশে মমতা ব্যানার্জির তৃণমূলকে বাঁচাবার জন্যই বিচারটাকে নিয়ে এদিক ওদিক করা হচ্ছে। স্পষ্ট আজকে বিচারক একই কথা বলেছেন, না বুঝবার তো কোনো কারণ নেই। অপরাধীদের সঙ্গে থেকেছে তৃণমূল, অপরাধীদের মাথায় যেহেতু তৃণমূল, তাদেরকে বাঁচাবার ব্যবস্থা করেছে বিজেপি। 2024 সালে 9ই আগস্ট সকালে সামনে এসেছিল ভয়াবহ আরজিকর কাণ্ড। তার আগের রাতে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ এবং খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে। বিভৎসতায় শিউরে উঠেছিল গোটা দেশ। এবার 9ই আগস্ট অর্থাৎ রবিবার সেই অভিশপ্ত ঘটনার 2 বছর পূর্ণ হবে। এই ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। ক্ষমতায় আসার পর নতুন করে আরজিকর কাণ্ডের ফাইল খুলেছে শুভেন্দু অধিকারী সরকার। নতুন করে তদন্ত শুরু করে সিবিআই। সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তৈরি হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই পরিস্থিতিতে ফের কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হলো কেন্দ্রীয় এজেন্সিকে। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে এসআইটি। সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি শম্পা সরকার জানতে চান, মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? তিনি সিবিআইকে আরও বলেন, আপনাদের রিপোর্টেই দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি এবং অসঙ্গতি ছিল। আমরা তো নির্দেশ দিয়েছি, সেগুলো খুঁজে দেখুন। বিচারপতি সরকার কার্যত সতর্ক করে দিয়ে বলেন, তদন্ত যেন বিপথে চালিত না হয়। উত্তরে সিবিআই এর তরফে বলা হয়, আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, কোনো ত্রুটি রাখছি না।
আরজি করে অভয়াকাণ্ডে সবথেকে নিরপেক্ষভাবে 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে ধরে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তারপর এরাই বললেন না এক্ষুনি ইয়ে চাই, ওই চাই, সিবিআই চাই। সিবিআই এসছে, তো এটা কারা ডেকে এনেছেন? যারা আমাদের প্রতিপক্ষ বা আমাদের সমালোচক, বিরোধী, এমনকি তার পরিবার, তারা ডেকে এনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে থাকলে নিরপেক্ষভাবে সবটা, এটা তো রাজনীতি করতে গিয়ে সিবিআইকে তখন ব্যবহার করা হলো। এখন তারা যা ন্যারেটিভ ঠিক করে দেবেন, অমুক দোষী, তো যতক্ষণ না তাকে, সে আদৌ দোষী হোক বা না হোক, তার নাম যতক্ষণ না থাকবে, কারণ আমার তার উপর রাগ আছে, ততক্ষণ পর্যন্ত বলে যাওয়া হবে যে আমরা বিচার চাই। এটা তো কোনো কাজের কথা নয়। 2024-এ 9ই আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। তাকে ধর্ষণ করে খুন করা হয়। ওই বছরই 13ই আগস্ট সিবিআইকে তদন্তভার দেয় হাইকোর্ট। কিন্তু বারবার সেই হাইকোর্টেই ভৎসনার মুখে পড়তে হয়েছে ওই কেন্দ্রীয় এজেন্সিকে। গত 25শে জুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, এই মামলায় সিবিআই গাছাড়া মনোভাব দেখাচ্ছে। হয় বলুক ন্যায় বিচার দিতে ব্যর্থ, আর না হয় বলুক যে তথ্য প্রমাণ নষ্টের জন্য কেউ দায়ী নয়। বিচারপতি ঘোষ কড়াভাবে আরও বলেছিলেন, তাহলে আমরা এই মামলা সিবিআই এর হাত থেকে নিয়ে নিচ্ছি। নির্দেশনামায় এটাও লিখব যে সিবিআই এর আধিকারিকরা হাইকোর্টের ঊর্ধ্বে। তারা আদালতের নির্দেশ বুঝতে ব্যর্থ হয়েছেন, তারা উপযুক্ত তদন্ত করতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ফের একবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই এর তদন্ত। পুলিশের দিদিমণিরা বোঝাতেন যে কে কোথায় এসেছে, এবং সেখানে একজনকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দেখানো হয়েছিল সাংবাদিক সম্মেলন করে, যিনি কিনা সেটা নন। প্রশাসনিক দুর্বলতা এটা ছিল না, এটা ছিল একটা প্রশাসনিক বাধ্যবাধকতা, যেখানে অপরাধীকে আড়াল করা হয়েছিল প্রশাসনের প্রত্যক্ষ অনুপ্রেরণায়। এবং সেই অনুপ্রেরণা কালীঘাটের পর্ণ কুটির কিংবা ওই ক্যামাক স্ট্রিট কিংবা কোথাও একটা শান্তির বাড়ি আছে, সেখান থেকে এসেছিল বলে মানুষের স্থির বিশ্বাস। আগামী দিনে কোন পথে এগোবে সিবিআই এর আরজিকর তদন্ত? নতুন কোনো তথ্য উঠে আসবে? কলকাতা হাইকোর্টে কি রিপোর্ট জমা দেবে সিবিআই? এই প্রশ্নের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে দিল্লি এখন সরগরম। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বৈঠক হচ্ছে, রাজনৈতিক চাপানোতর চলছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের 20 জন বিদ্রোহী লোকসভার সাংসদকে, যারা বর্তমানে এনসিপিআইতে। এই পরিস্থিতিতে মূল প্রশ্ন একটাই, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান এই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা। তার আগে বুধবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করলেন এই 3 সাংসদ। তাদের সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায় এবং অসিত মালো। আমাদের মসজিদের যে মাইক, সে মাইক নামিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করে আমরা আমাদের কমিউনিটির এই বিষয়টা বলেছি। আমার মনে হচ্ছে অভিযোগটা ঠিক নয়, যা করছে প্রশাসন করছে। দলগতভাবে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ধর্মাচরণ প্রত্যেকেই নিজের ধর্মস্থানে করবেন, সেই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। ওই সাংসদদেরও বুঝতে হবে যেটা মুঘল শাসন চলছে না, এখানে শিবাজি রাজ চলছে। এদিন 12টা নাগাদ অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা ছিল 3 এনসিপিআই সাংসদের, কিন্তু সেই সময় অফিসে ছিলেন না অমিত শাহ। ক্যাবিনেট বৈঠকের জন্য বেরিয়ে যান তিনি। 2:30 সময় দেওয়া হয় 3 এনসিপিআই সাংসদকে। পরে ফের 3:30 সময় ডাকা হয় তাদের। অমিত শাহের সঙ্গে 15 মিনিট কথা হয় 3 এনসিপিআই সাংসদের। এনডিএর বৈঠকে দুদিন প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে এনসিপিআই এর 2 শীর্ষ নেতা ও সাংসদ সদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিদ্রোহী তৃণমূল সাংসদ যারা এনসিপিআইতে মিশে গেছেন তাদের বৈঠক। উপস্থিত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় যাওয়া 3 সাংসদও। কিন্তু এরই মধ্যে গোল বেঁধেছিল সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের 3 বিদ্রোহী তৃণমূল সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান বুধবার এনডিএর বৈঠকে যোগ না দেওয়ায়। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। বৃহস্পতিবার বিদ্রোহী এই 3 তৃণমূল সাংসদই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন। এরপর শুক্রবার এনসিপিআই এর সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট করবেন তিনি।
আমাদের এমপিদের বলেছে এটুকু জানি, প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন এসেছিল, তখন এটাই বলেছিল যে এনডিএ এমপিদের সঙ্গে মিটিং, সুতরাং সেটাই হবে, এটুকুই জানি। মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ কি সেখানে উপস্থিত থাকবেন? কালকের কথা কালকে বলবো, কালকের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা কালকে বলবো। हम लोग एनसीपीआई एक साथ है सब लोग, ठीक है ना। लेकिन एनडीए की अगर बात करें, आप लोग एनडीए का हिस्सा है, अपने को मानते हैं? देखिए हम लोग जो देश के लिए बेहतर होगा हम वो काम करें। एनडीए की बैठक में जाएंगे आप लोग? कल मोदी जी एनडीए की बैठक होगी, दोबारा जाएंगे? करेंगे मोदी जी के? कल प्रधानमंत्री ने बुलाया सुबह, इनवाइट आया है शायद, बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। और जब इनवाइट आता है और देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए। এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। ওরা স্বীকার করুন না যে ওরা বিজেপিতেই চলে যাবে। রেবেলের যারা রেবেল তারা ঠিক করুন তারা কোন পথে যাবে। আমি তো আগেও বলেছি এদের দু নৌকায় পা দিয়ে চলা চলবে না। এখন তো ওরা চলে যাবে মনে হচ্ছে, তাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই ওদের বোঝাচ্ছে। তার কারণ প্রধানমন্ত্রী ওর 362 নাম্বার দরকার। আপনি গাছেরও খাবেন তলারও করবেন, তা তো হয় না। আপনি এনসিপিআইতে থাকবেন, এনডিএতে থাকবেন না, বিজেপির কমিউনাল এজেন্ডা সাপোর্ট করবেন না, এ তো হয় না। মঙ্গলবার এনডিএর বৈঠক কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন না অভিনেতা সাংসদ দেব। শুক্রবারের বৈঠকে কি থাকবেন তিনি? এনসিপিআই সাংসদদের সঙ্গে আপনি এনডিএর বৈঠকে ছিলেন না, আপনিও কি এনডিএর থেকে দূরত্ব রাখছেন? আপনি কি এনডিএর সঙ্গে থাকবেন না, শুধু এনসিপিআইতে? থ্যাংক ইউ। ছোটবেলায় বাবাকে একটা কথা বলতে দেখতাম, বাবার বেঁচে নেই পৃথিবীতে কিন্তু কথাটা রয়েছে গো, ওই শোন আমার কোনো আবাহনও নেই, আমার বিসর্জন নেই, আমি আছি ঠিকঠাক আমার জায়গায়। তো আমরা ঠিকঠাক আমাদের জায়গায় আছি, আমাদের আবাহনও নেই, আমাদের বিসর্জন নেই। দাদা ঠিকঠাক যদি আপনার জায়গাতেই থাকতেন, এই মুহূর্তে আমি আর আপনি কথা বলছি, ঠিক এই মুহূর্তে আলাদা আলাদা করে একজনের সঙ্গে একান্তে দিল্লিতে বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনসিপিআই নেতাদের সঙ্গে। করতেই পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন এমপির সঙ্গে যদি বৈঠক করেন, বৈঠক না করলেও দোষ, বৈঠক করলেও তো দোষ। এ তো প্রশাসনিক বৈঠক নয়, পাবলিক মিটিং নয়। হতে পারে একজন এমপি একটা গঠিত হতে পারে, তিনি তো একজন এমপি, তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান, এটা তো মুখ্যমন্ত্রীর মহত্ব, তিনি তো একজন এমপিকে গুরুত্ব দিচ্ছেন। উনি তো আর মমতা ব্যানার্জি নন। মমতা ব্যানার্জি তার কোনো প্রশাসনিক সভা তো দূরের কথা, তিনি যেভাবে করতেন, আগে আমার দলে এসো নইলে তোমার 12টা আমি বাজাবো, এটাই তো ছিল। বিমলদা আপনি বিশ্বাস করেন এই এনসিপিআই এর 20 জন নেতা নেত্রীর মধ্যে একজনও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তেই 8:07 বসে নিজের এলাকার উন্নয়ন নিয়ে দিল্লিতে বসে কথা বলছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা দেখুন আপনারা, শোনান আপনারা, তারা উন্নয়ন নিয়ে কথা বলেছেন। যিনি বৈঠক করেছেন তিনি যদি বলেন যে এলাকার উন্নয়ন বিভিন্ন জায়গায় ভালো করে উন্নয়নের জন্য কোঅর্ডিনেশন হচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন। দাদা মুখ্যমন্ত্রী এই রাজ্যের, এমপিরাও এই রাজ্যের, দিল্লিতে গিয়ে মিটিং করতেই পারে। মুখ্যমন্ত্রী দিল্লি সফর করছেন, সেখানে যদি বৈঠকে বসেন তাতে অসুবিধা কি আছে? অনির্বাণের কাছে আমার প্রশ্ন থাকবে, অনির্বাণ নিজে কি আদৌ মনে করে যে দলত্যাগী বা বিদ্রোহী নেতা নেত্রীরা সব অবোধ শিশু, ভাজা মাছটি উল্টি খেতে জানে না, আর সেই বেচারাদের চাপ দিয়ে ওই দুষ্টু পুলিশ তাদের দলবদল করতে বাধ্য করাচ্ছে? অনির্বাণ তুমি নিজে বিশ্বাস করো এটা? দেখুন সকলের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নিশ্চয়ই নয়, কিন্তু একটা অংশ তাদের উপর পুলিশের চাপ, অনৈতিক চাপ, অপরাধমূলক চাপ যাই বলুন, সেটা ডেফিনেটলি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। না এই যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছে তারা সব চাপে, আমি সবার কথা বলছি না, তাদের মধ্যে কেউ থাকতে পারেন, অধিকাংশই নয়। শুধুমাত্র এনসিপিআই সাংসদদের কথা বলছি না, আমি যে বিধায়ক দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গিয়ে খুঁজছেন, একটা শুধু আমায় বলে দাও, বাইরন বিশ্বাসের ওপর তোমরা কি চাপ দিয়েছিলে? দেখুন সেটা বাইরন বিশ্বাস তো এখন ঋতব্রত ব্যানার্জি শিবিরে আছে, উনি তো এখন ভালো, উনি নিশ্চয়ই এটা খোলাখুলি বলে দেবেন, তখন কি চাপ ছিল আর এখন কি চাপ নেই সেটা নিশ্চয়ই বলতে পারবেন। তো সে একইভাবে বলতে হলে ধরুন ফিরহাদ হাকিম, হ্যাঁ তার ওপর চাপ আছে না নেই, তার ওপর চাপটা পুলিশ নয়, খোদ পুলিশ মন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছিলেন যে এই যে আপনার সই রয়েছে। তারপরে কি হলো, তার ওএসডি গ্রেপ্তার হয়ে আছে, তার দিকে একটা কোনো সমন অবধি যায়নি। তাহলে পুলিশের চাপ কার ওপর আছে কার ওপর নেই এই নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করার জায়গাটা আমাদের রয়েছে। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, এই যে বারবার বিশ্বনাথ দা বলছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ নিয়ে তিনি হতাশ। আচ্ছা বিশ্বনাথ দা, মুখ্যমন্ত্রী তো তৃণমূলের বিজেপির, আপনি হতাশটা হচ্ছেন কিভাবে? মানে যে দলটা এই বঙ্গে
সে তার পায়ের তলায় মাটি শক্তই করেছে তৃণমূল এবং সিপিএম মূলত এই দুটো জায়গা থেকে নেতাকর্মী নিয়ে তাদের তৃণমূলীকরণে হতাশ হওয়ার কি আছে তো আমি কিছু বুঝতে পারলাম না। চমকে ধমকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পরবর্তী সময় পৌরসভা এগুলো দখল করেছে, এটা খুব ন্যাচারাল জিনিস। আমি বলছি তৃণমূল কংগ্রেস দখল করেছে, প্রশাসন দখল করেছে। ন্যাচারাল বলবেন, অনৈতিক বলবেন না। না, আমি বলছি তৃণমূলের ক্ষেত্রে ন্যাচারাল, তৃণমূলের ক্ষেত্রে এটাই ন্যাচারাল, এটা না করতে পারলে অনৈতিক। রাজীব কুমারকে এই কাজে ডেপুট করা হয়েছিল। রাজীব কুমার আজকে সাংসদ আছেন, কলকাতা পুলিশ কমিশনারের কাজ ছিল, এবং এটা আমার অভিযোগ নয়, বিরোধী নেত্রী থাকাকালীন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে ওনার লালবাজারে বসে কাজ হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীদের ফোন ট্যাপ করা, এই যে হোয়াটসঅ্যাপে ফোন করা। আমি আপনার সঙ্গে কথা বললে অনেক সময় হোয়াটসঅ্যাপে বলতে হয়েছে গত 10 বছর। কেন? এমনি কোনো কথা বলা যায় না, কারণ লালবাজারের পুলিশ বিরোধী সকলের ফোন ট্যাপ করে বসে থাকে। তার জন্য অন্তত তৃণমূল কংগ্রেস নেত্রী আজকে যেগুলো বলছেন এগুলো অন্তত সাধারণ মানুষও বিশ্বাস করবে না। অনির্বাণ বলল যে বিশ্বনাথ দার কেন দুঃখ হচ্ছে। হ্যাঁ, আমার দুঃখ হচ্ছে। তার কারণটা হলো 2026-এর আগে, নির্বাচনের আগে বিজেপি কিন্তু একটা বেঞ্চমার্ক তৈরি করেছিল যে 21-এর যে ভুলটা আমরা করেছি সেটা আমরা রিপিট করব না, এবং সেটা প্রমাণ করেছিল। প্রার্থী তালিকা যদি দেখেন, কোনো সেলিব্রিটি রাখেনি। প্রার্থী তালিকা যদি দেখেন, আপ্রাণ চেষ্টা করেছে মাটির কাছাকাছি লোকগুলোকেই প্রার্থী করতে। এবং বিজেপির যদি প্রচারমুখী মুখটা দেখেন, অভিমুখটা প্রায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলেছিল যে তৃণমূল মানেই চোর, এবং এই তৃণমূল আমরা কোনো মতেই অন্তর্ভুক্ত করব না। আমার দুঃখটা ওই কারণে যে মাত্র 3 মাস আগে যে প্রতিশ্রুতি বিজেপির নেতারা দিয়েছিলেন প্রধানমন্ত্রী সমেত, সেই বিজেপি বিশ্বনাথদের অ্যাসেসমেন্টে একটা গন্ডগোল হচ্ছে, তৃণমূল মানেই চোর, কিন্তু কোনো কাট অফ ডেট বলেছিলেন কবে থেকে তৃণমূল মানে চোর, কবে আগেরটা চোর নয়। মঙ্গলবার দিল্লিতে বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এনসিপিআই এর সাংসদরা। আর শুক্রবার দুপুরে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন ধৃতব্রত তৃণমূলের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে দেখা করতে চেয়েছেন তারা। 27 লক্ষ লোক অ্যাডজুডিকেট হয়েছিল, 7 লাখ অ্যাপ্লাই করেছে, 20 লাখ অ্যাপ্লাই করেনি। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। আমি তো আগের মুখ্যমন্ত্রীর মতো নয় যে এমএলএ এমপি আসে সচিবালয়ে দেখা করি। ওদের কালকে আমি 10 জনের একটা টিমকে আমি ইনভাইট করেছি, ওরা কি বলে শুনি। ডেলিগেশন যে যাবেন এটুকুই বলে দিচ্ছি আজকে যে সংখ্যাটা 12 নয়। তো এবার 12-র মধ্যে 7 বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু 12 নয়। আমরা আমাদের বিরোধী যে চিফ হুইপ তিনি একটা চিঠি দিয়েছিলেন, সেটা তো তিনি জানিয়েইছেন। সেই চিঠির ভিত্তিতে একটা ডেলিগেশন যাবে। তো সেই ডেলিগেশনের তবে সংখ্যাটা আবার বলছি 12 নয়। এখন কালকের এজেন্ডা না থাকলেও হয়তো কথার মানে কালকের বৈঠকে এই লিস্টটা আমরা নিয়ে যাচ্ছি না। কালকের বৈঠকের একটা স্পেসিফিক এজেন্ডা আছে, সেই এজেন্ডায় আমরা মিটিং করব। ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে খান কালীঘাট তৃণমূল অস্তিত্বের সংকটে ভুগছে। লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদরা সরাসরি বিজেপির শরিক হয়ে গেছেন। আর ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেদের বিরোধী বললেও আদতে তারা বিজেপি ঘেঁষা। এই পরিস্থিতিতে কখনো এনসিপিআই সাংসদরা এনডিএর বৈঠকে উপস্থিত থাকছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে বসছেন, কখনো দিল্লিতে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। এবার ঋতব্রত তৃণমূলও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চলেছেন। পরপর বৈঠক নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। মূলত মানুষের জন্য, এসআইআর এর জন্য ওরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন না। দিল্লির বিশ্বাসঘাতকদের সঙ্গে মুখ্যমন্ত্রী লাঞ্চ করেছেন, তাই রাজ্যের বিশ্বাসঘাতকদের দুঃখ হয়েছে। সেই জন্য আমরাও যাব, আমরাও ছবি তুলবো, ঘ্যান ঘ্যান, সেই জন্য কালকে যাচ্ছে। আর সেখানে গিয়ে সব নিজেরা ভালো সাজতে যাচ্ছে। তার সঙ্গে বাংলার মানুষ বা এসআইআরে যারা অসুবিধায় আছেন তাদের স্বার্থের কোনো সম্পর্ক নেই। আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙানোর জন্য কার্যত চোখের জল ফেলছেন, তার নেতৃত্বে যে কত সহস্রবার বিরোধী দল ভাঙানো হয়েছে, পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, তার সাক্ষী এ রাজ্যের রাজনৈতিক ইতিহাস। আজ দল ভাঙানো নিয়ে তৃণমূল নেত্রীর এই আর্তনাদ কংগ্রেসের প্রতিনিধি সৌম্যর কেমন লাগছে?
দেখুন, আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা করছেন সব কে তৃণমূল কে বিজেপি, আর বিশ্বনাথ দা রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই জানতাম, এখন বিজেপির বিবেক হয়ে গেছে কবে থেকে আমি এটা বুঝতে পারলাম না। বিবেকবান মানে বিবেক, তো বিজেপি যে তৃণমূল যে পশ্চিমবাংলায় বিজেপির শেল কোম্পানি, এটা জানার কি কারোর অসুবিধা আছে নাকি? আমরা কি দীর্ঘদিন ধরে বলে আসছি কে বিজেপি কে তৃণমূল। আমরা ছোটোবেলায় ওই মশার জীবনচক্র পড়তাম জীবন বিজ্ঞানে, প্রথমে মশা, তারপরে ডিম। ইন্ডিগো জোটে আছে? আচ্ছা, তোমার কি কথা আমার সময় বলতে কি মুশকিল। আবার এক লাইনে একটা প্রশ্ন আছে, শুধু অ্যাড করে দাও। আরে বলে দিচ্ছি, সব তৃণমূল তো এখন ওদিকেই চলে গেছে, আছেটা কি নেই, তাহলে ইন্ডিজোটে নেই। তাহলে আগে আমরা একটা মশার জীবনচক্র পড়তাম, যে ছোটোবেলায় মশা থেকে ধরুন ডিম, তারপরে লার্ভা, তারপরে পিউপা, তারপরে আবার ডেঙ্গু, মশা। এখন প্রথমে তৃণমূল, তারপরে এনসিপিআই, তারপরে ভালো তৃণমূল, তারপরে আস্তে আস্তে বিজেপি, এই তো চলছে। আরে সুমনদা, এই একনাথ শিন্ডে সব এরা বলছে না কিছু অনেক কথা, এগুলো আমরাও তো জানি, রাজনীতিতে কেউ বাচ্চা ছেলে না। ওই একনাথ শিন্ডের যে দল ভাঙানোর কেসটা আছে, তো সেটাতে এখন সুপ্রিম কোর্টে কী রায় হয় সেদিকে দাঁড়িয়ে জল মাপছে এখন। দেখুন, রবীন্দ্রনাথের কথা একটু ঘুরিয়ে বলা যায়, মুকুল রায় মরিয়া প্রমাণ করেছেন যে তিনি মরেন নাই, কারণ মুকুল রায়ের একটি মাত্র বেফাস কথা রাজ্য রাজনীতিতে রীতিমতো প্রবাদের সৃষ্টি করেছিল। 2021 সালের 24শে ডিসেম্বর মুকুল রায় বলেছিলেন, কোট আনকোট ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। কেন বলছি? আপনারা যদি একটু ভাবেন যে দলবদলটা শুধুমাত্র নেতানেত্রীদের স্তরে হচ্ছে, তা মোটেই ঠিক নয়। তৃণমূল স্তরে একেবারে গুন্ডামাস্তান লেভেলেও একেবারে নিঃশব্দে ওই শ্রমিক ভট্টাচার্য কথিত বিজেপির তৃণমূলীকরণ হয়েই চলেছে। জেলায় জেলায় পাড়ায় পাড়ায় একই ছবি। কটা উদাহরণ চান? আজকে এক্ষুনি দেখাবো যে জয়ন্ত সিংয়ের অত্যাচারে আরিয়াদহে কার্যত মধ্যযুগের অন্ধকার নেমে এসেছিল, সেই জয়ন্ত সিংয়ের যাবতীয় কীর্তির সঙ্গী কার্যত ডান হাত সুশোভন সরখেল, যে এখন জামিনে বাইরে আছে, তাকে দেখা যাচ্ছে দমদমে বিজেপির মঞ্চ আলো করে বসে থাকতে। এটা নিশ্চয়ই করতে, যদি হয়তো করেছেন, করলে ভুল করেছেন। সমাজ বিরোধীদের এভাবে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না বিজেপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। যা ভুল হয়েছে তার দায় আমরা নিচ্ছি। বিধায়ক বলেছেন এবং বিমলদাও এখানে বলেছেন, দেখা হবে। কিন্তু একটা সমাজ বিরোধী উঠেছে ওই মঞ্চে, যেখানে আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে, সেই ছবি কলুষিত হয়েছে। কাজেই দায়িত্ব আমাদের নিতে হবে, এবং পার্টি হোক সরকার হোক এর ব্যবস্থা করবে। আপনি দেখবেন তাকে সেই দুষ্কৃতী যার বিরুদ্ধে এত অভিযোগ, গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে। বললাম তো, আমরা দায় নিচ্ছি তো, যারাই করে থাকুন। এফআইআর হয়েছে, ব্যবস্থা হবে, ইত্যাদি হবে, সেটা পরবর্তী সময় হয়ে যাবে। কিন্তু আমি এখানে সৌম্যদা একটা প্রসঙ্গ তুলছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব চিন্তা ভাবনা করছি। আমার কোনো চিন্তা ভাবনা নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন সৌম্যদা। আরে তৃণমূল করার পরে আবার কংগ্রেসে ফিরে গেছিলেন। আরে তোমাদের সাথে 2004-এ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে। আরে তোমাদের সাথে মন্ত্রিত্ব করেছে। আরে তুমি শোনো, একটু শুনে। তোমাদের সাথে আমি আসবো, তোমাদের মন্ত্রী ছিল। আমি বলছি তো, মন্ত্রী ছিল তো, আমরা স্বীকার করছি। তোমরা ভালো জানো। তারপরে অটল বিহারী বাজপেয়ীর সরকারের বিরুদ্ধে 2004-এ উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্র থেকে কংগ্রেসের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। 2006 কংগ্রেসের এমএলএ হয়েছে, তারপরে আবার তৃণমূলে জাম্প করেছে। আজকে তিনি খুব খারাপ। 2006 খুব ভালো ছিলেন। আরে এটা তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে সে কথা বলছি। এত খারাপ গলা। আরে এটা তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই যে কথাটা তুমি বলছিলে না, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এই যে তুমি বলছিলে একটু আগে, আমি দ্বিতীয়টা বলতে, পঞ্চায়েত দখল, পুরসভা দখল, অমুক দখল, তমুক দখল। আরে শুভেন্দু অধিকারী তৃণমূলের পতাকা নিয়ে করেছে। তৃণমূলে একটাই পদ, শুভেন্দু বাবু 2020 পর্যন্ত তৃণমূলের পতাকা নিয়ে করেছে। তুমি ভুলে যাচ্ছ, কিচ্ছু নেই। তুমি ভুলে যাচ্ছ, এটা তোমার দলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আজকের মুখ্যমন্ত্রী ওখানে বেড়ালেও হাসি দিতে হয় না। করেছে তৃণমূলের পতাকা নিয়ে। অনুমতি ছাড়া বেড়ালেরও হাসি হয় না। এই যে কিছুক্ষণ আগে হাতে পায়ে ধরেছিলে দলে নিতে, ওই সময় তোমরা ওকে হাতে পায়ে ধরেছিলে দলে নিতে। তোমার হাতে পায়ে ধরেছিল দলে নিতে। ধরে রাখেননি তৃণমূল হয়ে আছে। বিশ্বনাথদার যে বিষয়টা চলছে, বিশ্বনাথদা খুব চিন্তিত হয়ে পড়েছেন, বিজেপির তৃণমূলীকরণ হয়ে গেল। আরে নতুন একটা দল তৈরি হয়েছে, তৃণমূল দল রাখতে পারেনি, আমাদের সমর্থন করছে।
আমরা কি পাগল নাকি সমর্থন দেবো না? তাহলে আমাদের দেশে কি পাগল মনে হয়? এটাই তো বলো না। আমরা দলে আমরা তো এটাই বলতে চাইছি। দেশের স্বার্থে বিশ্বনাথ চক্রবর্তী সমর্থন করলে তার সমর্থন এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, অবশ্যই নেবো, এক্স্যাক্টলি তাই, একদিকে রাজনীতি, অন্যদিকে উন্নতি। একদিকে আগের সরকারের আমলে প্রকল্পের নাম পরিবর্তন নতুন সরকারের আমলে, অন্যদিকে গরিবের উন্নয়ন। সব চলছে মিলেমিশে। কেন্দ্রীয় প্রকল্পের নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নাম রেখেছিলেন বাংলার বাড়ি। এবার বিজেপি সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্পের নাম হলো পশ্চিমবঙ্গ আবাস। আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে, তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা কখনো বলতে দিতে পারি না। মুখ্যমন্ত্রী বললেন, পুরনো তালিকা ঝাড়াই বাছাই করে চিহ্নিত করা হয়েছে প্রকৃত উপভোক্তাদের। বৃহস্পতিবার তাঁদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়া হলো। আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব, অবৈধ লোকের হাতে টাকা দেব না, অভারতীয় অনুপ্রবেশকারীদেরকে টাকা দেব না। দিলীপ দা তার বক্তব্যে বলেছেন 12,500 অবৈধ লোক ধরা পড়েছে, 27,000 এমন লোক পাওয়া গেছে, 57,000 যারা ভোটার তালিকা থেকে ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। বহু জায়গায় আবাসের নামে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, লুট হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী 30,000 কোটি টাকা আবাসে দিয়েছেন, যদিও তাকে শুনতে হয়েছে বিগত সরকারের মুখ থেকে যে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে, আবাস দেওয়া হয় না। এর পাশাপাশি বৃহস্পতিবার সারা দেশের নজর ছিল মুম্বাইয়ের দিকে, যেখানে প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনের পর প্রথমবার জেনজের মুখোমুখি হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যন্তর মন্তরে ছাত্র যুবদের আন্দোলন, দেশের শিক্ষা ব্যবস্থার হাল, বহু বিষয় উঠে এলো কথোপকথনে। मुझे लगता है कि ये जो नई पीढ़ी है जेन जी जेन अल्फा, ये अभी जो हमारी एग्जिस्टिंग पीढ़ी है उससे ज़्यादा ऑनेस्ट है। मुझे अगर आंख मूंदकर विश्वास रखने के लिए कहा तो मैं जेन जी पर विश्वास रखूंगा। ছাত্র যুবদের আন্দোলন নিয়ন্ত্রণে আনতে বেধড়ক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, পেলেট গান ব্যবহার, আন্দোলনকারীদের লাঠির খোঁচা, চর, ল্যাং মেরে ফেলে দেওয়া, পুলিশের হাতে AK-47, এরকম নানা ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়েছে গোটা দেশ। আন্দোলন সামাল দেওয়ার নামে দেশের যুব প্রজন্মের ওপর অত্যাচার, দমন পীড়নের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে, যার মাথায় অমিত শাহ। বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছেন তিনি এবং প্রধানমন্ত্রী। কোথায় তাঁরা? কে পুলিশকে এই নির্মমতার নির্দেশ দিয়েছিল? উঠেছে প্রশ্ন। এই আবহে, এই পরিস্থিতিতে জেনজিদের সঙ্গে বৈঠকে বসলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। डेमोक्रेसी में प्रोटेस्ट भी कॉन्सेंसस बनाने का एक तरीका है। लॉट ऑफ व्यूज कम टुगेदर एंड ए कॉन्सेंसस इज इवॉल्व्ड आफ्टर डिस्कशन। इफ दैट थिंग इज नॉट हर्ड, एजिटेशन पर जा सकते हैं। अभी जो हुआ है ग्रीवेंस तो जेन्युइन है। भारत की शिक्षा में बहुत कुछ करने की आवश्यकता है, नहीं हो रहा है, इसलिए बात होती है। तो डायलॉग होना चाहिए। हम लोग जेन जी की आयु में थे तो हमारी पीढ़ी का स्वभाव ऐसा था कि बड़े जो कहते थे वो मान लेते थे, हम क्वेश्चन नहीं करते थे। तो उस समय की परिस्थिति। अभी जेन जी, वो जेन अल्फा, वो प्रश्न पूछते हैं, उनको लॉजिकल आंसर चाहिए, करेक्ट, और इसके साथ प्यार चाहिए। प्यार है तो ही आंसर दे सकते हैं। জেনজিদের আন্দোলনের জেরে যখন অস্বস্তিতে নরেন্দ্র মোদীর সরকার, যখন আরএসএস ঘনিষ্ঠ ও বিজেপির অন্যতম প্রধান স্ট্র্যাটেজিস্ট ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে বাধ্য হয়েছে তারা, তখন জেনজির মন বোঝার চেষ্টা করল আরএসএস। अगर जेन जी चिल्ला रही है तो विरोध के लिए नहीं चिल्ला रही, कुछ तकलीफ है इसलिए चिल्ला, बिल्कुल उसको ठीक करना चाहिए। एजिटेशन जो होना है वो आपके खिलाफ या मेरे खिलाफ न होकर वो सिस्टम करेक्शन के लिए होना चाहिए। जो नहीं होना चाहिए वो जब होता है
तो कहीं ना कहीं इसमें चूक हो जाती, तभी होता है। किसकी है क्या है ये अलग बात है, लेकिन कमी तो रही है, ठीक हो जाएगी। শিক্ষা ব্যবস্থার ফাঁক ফোকর, বেড়ে চলা বেকারত্বে যখন জর্জরিত যুব প্রজন্ম, তখন প্রশ্নফাঁসের প্রতিবাদ করলে, সরকারকে প্রশ্ন করলে, কোটি কোটি ছাত্র যুবর জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধের বিরোধিতা করলেই তাদের গায়ে দেশদ্রোহী তকমা কেন লাগিয়ে দেওয়া হবে, তোলা হচ্ছে এই প্রশ্ন। कि जैन जी अगर एजिटेशन कर रही है तो एंटी नेशनल तो है नहीं, अपने लोग हैं, अपनी नेक्स्ट जनरेशन है। जी सर, इस अपनेपन से डायलॉग का साथ मैंने बोला, अपनापन चाहिए, संबंध चाहिए, वो हमारा संबंध है, उसका रिकॉग्निशन चाहिए है। उन पे कई बार लाठीचार्ज होता है, पेलेट गन फायरिंग हुआ था, तो ये सारे विषय के और एक बात, हाँ, आपका क्या मानना है ये होना चाहिए? ये जो बातें हैं ना जी, ये क्यों हुआ, क्या हुआ, इसके कारणों में जाना पड़ेगा, जिसके लिए जो जानकारी चाहिए मेरे पास नहीं है, आपके पास भी पूरी नहीं होगी ऐसा मुझे लगता है जी। लेकिन इसको देख के कहाँ गड़बड़ है ये तय करना पड़ेगा। मैं अभी ये नहीं कह सकता कि क्या हुआ, क्यों हुआ, क्योंकि सही गलत मुझे भी मालूम नहीं, आप भी पढ़कर बता रहे हैं, मैं भी पढ़कर बता रहा हूँ। मुझे अगर आंख मूंदकर विश्वास रखने के लिए कहा तो मैं जैन जी पर विश्वास रखूंगा। বিভিন্ন সূত্রের বক্তব্য, 2029 সালে ভারতে 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে দেশের মোট জনসংখ্যার প্রায় 25%। বিজেপি তাদের ক্ষোভের আঁচ পেয়েছে, তাই কি তাদের মন পাওয়ার চেষ্টা করছে আরএসএস? I think it's little too late, don't you think? They should have had an interaction on 20th July when these kids were beaten up. आंदोलन नहीं होता अगर इतने सारे देश के युवा सड़कों पर नहीं आते, तो ये लोगों ने आखिरी बार कब बात करी थी जेनजी से? ये तो इनको कहते थे ये लोग क्या करते, ये लोग सीरियस नहीं है। আন্দোলন কাকে বলে প্রশ্নফাঁস ইস্যুতে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জেনজি। দিল্লির যন্তর মন্তর থেকে তার রেশ ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে। বৃহস্পতিবার মুম্বাইয়ের আরএসএস প্রধানের সঙ্গে আলাপচারিতায় অংশ নেয় দেশের 100-রও বেশি শহরের স্কুল কলেজের প্রায় 2000 পড়ুয়া। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।